আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। গ্যাসের জন্য রীতিমতো হাহাকার চলছে চট্টগ্রামে। দিনরাত সব সময় সিএনজি রিফিলিং স্টেশনগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। একইভাবে গ্যাস সংকটে নাকাল আবাসিক গ্রাহকরা। জ্বলছে না রান্নার চুলা। গ্যাস নিতে এমন দীর্ঘ সারি চট্টগ্রামের প্রায় সবকটি ফিলিং স্টেশনের সামনে। কেউ মাঝরাত থেকে, কেউ ভোরে দাঁড়িয়েছেন সিরিয়ালে। দীর্ঘ সারি শেষ করে কেউ কেউ যখন কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাচ্ছে তখন দেখা যায় বন্ধ ফিলিং স্টেশন। এই যেমন রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত গ্যাস দেওয়ার পর কদমতলী মোড়ের এই স্টেশনটি বন্ধ হয়ে যায়। কবে গ্যাস মিলবে বলতে পারছেন না কেউই। তাই ফিলিং স্টেশনের সামনে ঘুম আর খাওয়া দাওয়া সারছেন চালকরা। আবার কেউ কেউ ছুটছেন অন্য স্টেশনে। অথচ এটির মতোই বন্ধ রয়েছে নগরীর অধিকাংশ গ্যাস স্টেশন। 5 দিন সময় লাগুক বা 10 দিন সময় লাগুক, গাড়ি ইন টোটাল বন্ধ থাকবে, গ্যাস বন্ধ থাকবে বা 10 দিন পরে গ্যাস দিবে। তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কোম্পানিদেরও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটুকু বললে যথেষ্ট। আমরা রাস্তায় আজকে 8-9 ঘন্টা 10 ঘন্টা বসে আছি, তাও পাইতেছি না। ওদিক থেকে কোম্পানি আমাদেরকে বলবে যে কি ইনকাম দাও, তোমরা অন্য ড্রাইভার ইনকাম গাড়ি চালায় ইনকাম দিতে পারছে, তোমরা দিতে পারবে না কেন? এই কর্ম ছাড়া তো অন্য কোনো কর্ম নাই। তাহলে আমরা এই ঘন্টার পর ঘন্টা গ্যাস লাইনে সিরিয়ালে পড়ে থাকি, কামাই রুজি নাই। তো ঘরে বাল বাচ্চা লেখাপড়া আছে। লাইনে আছি, কিছু খাইতেও পারতেছি না, গাড়ি ফেলে কোনো জায়গায় যাইতেও পারতেছি না। করোনা অবস্থা চলতেছে এখন বর্তমানে। মালিকের ইনকাম দিব না, নিজে বেতন নেব না, ফোলাওয়েন্ডে বৌজিরে কাপড় কিনা দিব না, ভাত করাকে দিব না, তেল সাবান কিনা দিব। যে দু একটি স্টেশনে গ্যাস মিলছে সেখানেও অনেক দীর্ঘ সারি। আবার গ্যাসের চাপ এতটাই কম যে কোনো সময় পাম্পের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কার কথা জানান মালিকরা। এমন তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত সমস্যার সমাধানে দাবি জানান সরকারের কাছে। আমাদের গ্যাসের সংকটটা যাতে ইয়ে করতে পারে, যদি গ্যাসের দাম বাড়াবে তারপর আমাকে গরিব যাতে কষ্ট না দেয়। সরকারকে অনুরোধ করতেছি, সরকার যদি গ্যাসের দাম বাড়ায় দিব, করে দিন আমাদের সুস্থ গ্যাসটা আমরা নির্বাচন চাই। সারা রাত্রে আমাদের স্টেশন বন্ধ ছিল, আজকেও তাও চলতেছে 0.3 বা 2 PSI। এটা হয়তো চালানোর থেকে না চালানোই আসলে বেটার। আর্থিকভাবেও লস, আমরা কারিগরির দিক থেকেও খুব ঝুঁকির মধ্যে আছি আর কি। যে কোনো সময় আমাদের মেশিনেও বড় ধরনের ফল্ট হতে পারে। গ্যাসের এই সংকট বাসাবাড়িতেও। অনেক এলাকায় জ্বলছে না রান্নার চুলা। সামনের আরও কয়েকদিনও একই সংকটের মধ্য দিয়ে যেতে হবে নগরবাসীকে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগী সহ আলাদা অভিযানে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে অস্ত্র। রায়হানের সহযোগী দিদার আলম ও আফসার মিয়াকে গ্রেফতার করা হয় সীতাকুণ্ডের শীতলপুর থেকে। তাদের কাছে মিলেছে বিদেশি অস্ত্রগুলি। পুলিশ বলছে গত মাসে রাউজানে মাসুদ হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধে জড়িত দিদার। তার নামে 10টি মামলা আছে। আরেক অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক হয় মিরসরাইয়ের জোরারগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলার আসামি বোরহান ও রনি। এছাড়া হাটহাজারীর নুরুল আজিম হত্যা মামলার আসামি দিদারকে আটক করা হয় ঢাকা থেকে। পুলিশ সুপার জানান, চট্টগ্রামের সন্ত্রাসী গ্রুপগুলোকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা। যে ব্যক্তি এরকম একটা শীর্ষ সন্ত্রাসী, যে মানুষকে দিনই দুপুরে হত্যা করতে কার্পণ্য বোধ করে না, একের পর এক হত্যা করে যাচ্ছে এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সেই লোকটাকে যারা আশ্রয় প্রশ্রয় দিল তাদের ঠিকানাটা তারা জানতে চায়। আসলে ঠিকানা তো আমরাও জানি না, এটা আসলে আমাদের খুঁজে বের করতে হবে বা অনুসন্ধান করে জানতে হবে যে এই ব্যক্তিটা আসলে কে ছিল। তো এটাকে তো সকল কোম্পানিগঞ্জবাসী বা নোয়াখালীবাসী তারাও কিন্তু এর প্রতিবাদ করছে। তো এর মানে এই না যে একজন প্রশ্রয় দিচ্ছে বা আশ্রয় দিচ্ছে, এর সাথে অন্যরা জড়িত। রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনেমুখ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও 3টি ফার্নিচার কারখানা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে গাথাছড়া এলাকায় একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লংগদু জোনের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। অগ্নিকাণ্ডে প্রাণহানি না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। সেনাবাহিনী জানায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে বান্দরবানে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রুমা উপজেলায়। জনপদটির ঘরে ঘরে শিশুরা হামে আক্রান্ত। স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা বলছেন, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে না পারা, টিকা কার্যক্রমে ঘাটতি এবং অসচেতনতার কারণে এই প্রাদুর্ভাব। চলতি বছরের মার্চ থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ে হাম। তখন সবচেয়ে বেশি সংক্রমণ ছিল আলীকদম উপজেলায়। সেখানে হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়। এবার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে রুমা উপজেলায়। সেখানে গত ১ মাসে হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উপজেলার গালেঙ্গা, পাইন্দু, চেমাখাল, সৈরাতং, লেতাংপাড়া সহ দুর্গম ম্র ও খুমি অধ্যুষিত এলাকাগুলোর শিশুরা। আক্রান্তদের অনেকেই উন্নত চিকিৎসার জন্য রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে আনা হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় শিশু ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে মেঝে ও করিডোরে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওরকম সুবিধা পাচ্ছে না, বিধায় আমরা বান্দরবান জেলার সদর হসপিটালে আসছি। হামের টিকা তো নেই নাই, তো অনেকে তো অফিস থেকে আমাদেরকে ফোন দেয়, কিন্তু আমরা কাজের মাধ্যমে ব্যস্ত হয়ে টিকাটা দিতে পারি না। স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের দাবি, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় নিয়মিত টিকাদান কার্যক্রম চালানো হয় না। পাশাপাশি কিছু এলাকায় এখনও টিকা গ্রহণ নিয়ে রয়েছে অনীহা ও ভুল ধারণা। ফলে অনেক শিশু নির্ধারিত সময়ে হাম রুবেলা টিকা থেকে বঞ্চিত হচ্ছে, যা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। চিকিৎসা ভালোভাবে পাচ্ছে না, স্বাস্থ্য কেন্দ্রে সময় মতো পৌঁছতে পারে না, এই কারণে অনেক দুঃখিত অবস্থায়। বিশেষ করে বগালেদের পরে কেওগাডোঙের পাদদেশে ওইসব এলাকায় যেখানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা খুবই কম, পায়ে হেঁটে যেতে হয়। স্বাস্থ্যকর্মীরা যেখানে রিচ করতে পারে না বা যায় না। আর একটা কারণ হলো ওখানকার এলাকার মানুষ, গ্রামবাসীরা সচেতন না, টিকার উপকারিতা তারা বুঝতে পারে না। চিকিৎসকদের মতে, দুর্গম এলাকায় স্বাস্থ্যকর্মীদের নিয়মিত পৌঁছাতে না পারা, অপুষ্টি, স্বাস্থ্য সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না পাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে একাধিক মেডিকেল টিম কাজ করছে। যারা আক্রান্ত হচ্ছে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে চলে যাবে। বেশি দুর্গম যেগুলো, যেমন অঙ্গাইপাড়ায় আমরা মেডিকেল টিম পাঠিয়েছি এবং গেলেঙ্গারও কয়েকটা এরিয়ায় গতকালও আমাদের স্বাস্থ্যকর্মীরা টিকাও দিচ্ছে, মেডিকেল টিমও করে আসছে। একটা হচ্ছে যে তাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের অনীহা, সাথে আমাদের কিছু সীমাবদ্ধতা, ঠিক আছে, দুইটা মিলেই হয়তো বা এই একই কমিউনিটিতে দুর্গম এলাকাতেই বারবার হামের প্রাদুর্ভাবটা দেখা দিচ্ছে। সরকারি হিসেবে চলতি বছরের এই পর্যন্ত জেলায় হাম আক্রান্ত হয়েছে ১,৪৮৩ জন, মৃত্যু ৬ জনের। তবে হামের উপসর্গে প্রাণহানি ১৫। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এনসিটি সিসিটি জেরা প্রক্রিয়া বাতিলের দাবিতে 15 আগস্ট নাগরিক কনভেনশন ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। দুপুরে নগরের আগ্রাবাদে পদযাত্রা শেষে সমাবেশে ঘোষণা দেন কমিটির নেতারা। এর আগে বাদামতলী মোড় থেকে পদযাত্রা বন্দর অভিমুখে যেতে চাইলে বারিক বিল্ডিং মোড়ে থামিয়ে দেয় পুলিশ। সমাবেশে নেতারা অভিযোগ করেন, বন্দরের 2 টার্মিনাল বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে তুলে দিলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এটা জাতীয় স্বার্থ বিরোধী পদক্ষেপ। কমার্শিয়াল হাব আগ্রাবাদে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় সব সেবাকে এক ছাতার নিচে আনার এই কার্যক্রমের সূচনা হয়। উদ্যোক্তারা জানান, অধিকাংশ ব্যাংক ও শিপিং অফিস আগ্রাবাদে, কাস্টম হাউসে বেশ কয়েক বছরের জন্য স্থানান্তর হচ্ছে এই এলাকায়। তাই ডকুমেন্টেশন সংক্রান্ত যাবতীয় কাজের সুযোগ আগ্রাবাদে থাকলেই আমদানি রপ্তানি গতিশীল হবে। তখন ব্যবসায়ীদের সশরীরে টার্মিনালে কাজ কমে আসবে অনেকাংশে। এমন পদক্ষেপে সন্তোষ জানান ব্যবহারকারীরা। অ্যাডভেঞ্চার ইভেন্ট হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলেও নিবন্ধন, তদারকি আর পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই কক্সবাজারে চলছে প্যারাসেইলিং। সম্প্রতি কিছু দুর্ঘটনা আর প্রাণহানির পর এই বিনোদন মাধ্যমটি নিয়ে উঠেছে
নানা প্রশ্ন, বেড়েছে আতঙ্ক। প্যারাসেলিং সমুদ্রের উপর স্পিডবোটের টানে প্যারাশুটে ভেসে আকাশে ওড়ার একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস। পর্যটন শহর কক্সবাজারে যারা বেড়াতে আসেন তাদের অনেকের কাছেই বেশ আকর্ষণীয় হয়ে উঠছে এই বিনোদন। বর্তমানে 5টি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে। গেল শনিবার ফরিদুল আলমের মালিকানাধীন দরিয়ানগর এলাকায় ফ্লাই সি এয়ার স্পোর্টসে প্যারাসেলিং করতে যান তরুণ সৌভিক রায় সহ তার 9 বন্ধু। আকাশে ওড়ার সময় সব ঠিকঠাক ছিল তার, কিন্তু নিচে নামতেই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের পানিতে পড়ে যান। মুহূর্তেই নিভে যায় প্রাণ। অভিযোগ, অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তা, আবহাওয়ার ঝুঁকি মূল্যায়ন, সরঞ্জামের নিয়মিত পরীক্ষা কিংবা জরুরি উদ্ধার প্রস্তুতি নিশ্চিত না করেই চলছে প্যারাসেলিং। তাই সৌভিকের মৃত্যুর পর আতঙ্ক বেড়েছে পর্যটকদের মাঝে। প্যারাসেলিং মানে বিনোদন হিসেবে ভালো, কিন্তু আমরা এটা সেফ মনে করতেছি না আর কি। কর্তৃপক্ষকে একটু সচেতন হতে হবে যাতে সবাই আগ্রহ নিয়ে কক্সবাজার আসে। প্যারাসেলিং এর কার্যক্রম এবং সিয়ার সাথে দোকান, এখানে যে সমস্ত স্থাপনা আছে সব বন্ধ। তিনবার জেলা প্রশাসন জব্দ করার পরে কিভাবে এই প্যারাসেলিং তারা আবার শুরু করেছে, জব্দ করা প্যারাসেলিং তারা কিভাবে পেয়েছে, এটা বড় প্রশ্নবোধক আমাদের কাছে এখন। শুধু এবারে নয়, এর আগেও কয়েকবার ঘটেছে প্যারাসেলিং দুর্ঘটনা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন এই দুর্ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের দায় নয়, প্রশাসনের নিয়মিত তদারকি, মান নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারির অভাবই এমন ঘটনার বড় কারণ। বিচ ম্যানেজমেন্ট কমিটি কোটি কোটি টাকা আয় করে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো পরিচালনার মধ্য দিয়ে, এই পরিচালনা করার পেছনে যেই বিচ কর্মীরা রয়েছে মাসিক বেতন দিয়ে রাখে কিংবা পর্যটন ম্যাজিস্ট্রেট রয়েছে, তারপরেও যদি জেলা প্রশাসক বলে এটা অগোচর হয়েছে, তাহলে আমি মনে করি এই ব্যর্থতার জন্য জেলা প্রশাসনের এই যে হত্যাকাণ্ডটি হয়ে উঠেছে সেখানে জেলা প্রশাসককে আসামি করা উচিত। বিশ্বজুড়ে প্যারাসেলিং পরিচালনার ক্ষেত্রে আবহাওয়ার পর্যবেক্ষণ, প্রশিক্ষিত অপারেটর, মানসম্মত হার্নেস ও লাইফ জ্যাকেট, যন্ত্রপাতির নিয়মিত পরীক্ষা এবং জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এসবের কিছুই নেই কক্সবাজারে। তবে এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও প্যারাসেলিং মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আর জেলা প্রশাসক আশ্বাস দেন কঠোর ব্যবস্থা নেওয়ার। আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিং এর জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব, যাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসছে আনন্দ করার জন্য, এখানে কোনো জন্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে। সৌভিকের মৃত্যুর পর তার পরিবার বাদী হয়ে ফরিদুল আলম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে। প্যারাসেলিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস পর্যটনের গুরুত্বপূর্ণ আকর্ষণ, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা, কঠোর তদারকি এবং জবাবদিহি নিশ্চিত না হলে দুর্ঘটনায় শুধু একটি প্রাণ নয়, পুরো পর্যটন শিল্পের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে বলছেন পর্যটন বিশেষজ্ঞরা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।